আমি যখন প্রন ভিডিও দেখার প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। একদিন স্কুলে টিফিনের পর দেখলাম কয়েকজন বন্ধু মিলে জটলা পাকিয়ে কি যেন করছে। আমি কৌতূহলী হয়ে তাদের কাছে গেলাম। আমাকে দেখেই তারা কিছু একটা লুকানোর চেষ্টা করতে লাগলো। আমিও নাছোড়বান্দা আকুতি মিনতির সুরে বললাম, তোরা কি করছিস? আমাকেও দেখা। তাদের মুখে খানিকটা চিন্তার ভাঁজ পড়ল। তারপর সবাই সবার সাথে চোখে চোখে কিছু একটা বলে নিল। আমি তখনও কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছি। তোকে দেখাতে পারি, কিন্তু একটা শর্তে। তুই কাউকে বলবি না তো? গভীর স্বরে বলল আদিব। কি এমন করছে তারা, যেটার কথা কাউকে বলা যাবে না? মনে মনে ভাবতে লাগলাম। এর মধ্যেই আদিবের গম্ভীর স্বর, যদি পারিস তাহলে হাতে হাত রেখে প্রমিস কর। আমি আস্তে আস্তে আমার ডান হাতটা এগিয়ে দিলাম আদিবের হাতে। তারপর প্রমিস করে বললাম, কোনোদিনও এ ব্যাপারে কাউকে কিছু বলবো না। একটু পর দেখলাম আদিব পিছন থেকে একটা ফোন বের করলো, স্মার্টফোন। তখনকার সময় আমাদের কারো কাছেই ফোন ছিল না। স্মার্টফোন তো অনেক পরের ব্যাপার, আর স্কুলেও ফোন আনা নিষেধ ছিল। কিন্তু আদিবের কাছে অনেক আগে থেকে স্মার্টফোন ছিল। তার বাবা বিশাল বড়লোক। প্রতি বছর তার বার্থডের সময় নানা কিছু গিফট দিত। এই ফোনও দিয়েছিল হয়তো। একটু পর আদিবের ফোনে কি সব নোংরা ভিডিও চলতে শুরু করলো। তাদের সবার চোখে কেমন যেন অদ্ভুত দৃষ্টি, এবং কেমন অচেনা অঙ্গভঙ্গি করতে লাগলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কি আদিব? এগুলো দেখা তো পাপ। তোরা সবাই মিলে কি করে এসব দেখছিস? পণ্ডিত মশাই, আপনার দেখতে মনে না চাইলে আপনি চলে যেতে পারেন, সাদ বলল। সাদের কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আমার ঘেন্না লাগতে শুরু করলো তাদের উপর। আর একটুও দেরি না করে চলে আসতে শুরু করলাম ওখান থেকে। পেছন থেকে আদিবের আওয়াজ, প্রমিসের কথা মনে থাকে যেন? পরদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। সারা শরীরে কেমন যেন উত্তেজনা অনুভব করতে লাগলাম। আমার ভেতরের আমিটা যেন জেগে উঠেছে। আদিবের দেখানো ভিডিও ক্লিপটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো আমার। পরদিন স্কুলে মনমরা হয়ে সারাক্ষণ পেছনের বেঞ্চে বসে রইলাম। প্রতিদিনের মতো আজকেও আদিব ও আরো কয়েকজন মিলে টিফিনের পরে জটলা পাকিয়েছে বাথরুমের পেছনে। আমি জানি তারা কি করছে, কিন্তু আমার সেখানে যাওয়া চলবে না। নিজেকে মনে মনে বোঝাতে লাগলাম। যাওয়ার সময় আদিব একবার চোখের ইশারায় ডেকে গেছে, কিন্তু আমার ভেতরের কোনো এক অবিচ্ছেদ্য অংশ বারবার টানছে সেখানে যাবার জন্য। সেদিন রাতে খুব বিচ্ছিরি আর নোংরা স্বপ্ন দেখতে থাকলাম। সেদিনই আমার ভেতরের এক নতুন পরিবর্তনকে আমি আবিষ্কার করলাম। সকালে ঘুম থেকে উঠে প্যান্টের সাথে কিছু একটা লেগে থাকতে দেখলাম। এতদিন আমার ভেতরে লুকিয়ে থাকা এক নতুন জগৎকে আবিষ্কার করলাম আমি। পরদিন টিফিনের সময় আমি আর বেঞ্চে বসে থাকতে পারলাম না। আমার সততাকে বিলীন করে কোনো এক অদ্ভুত অচেনা অনুভূতির ডাকে সাড়া দিয়ে আমি চলে গেলাম আদিবদের অচেনা রাজ্যে। আমাকে দেখেই সাদ বলল, কি পণ্ডিত মশাই, খুব তো সাধু সেজে ভাব নিচ্ছিলেন, এখন কি ভেবে আসলেন? আরে এসব মজা মস্তির ব্যাপারে সাধু সাজতে নেই, এনজয় করতে হয়। স্বামী বলল, আরে তোরা কি শুরু করলি? পোলাটা নিজের ভুল বুঝতে পেরে আমাদের দলে চলে এসেছে, ওকে এবার ওয়েলকাম কর। আদিব বলল, ওকে নতুন আইটেমটা দেখিয়ে ওয়েলকাম করা যাক। কি বলিস আদিব? রিপু কথাটা বলল। তারপর সবাই একসাথে হেসে উঠল এবং সবাই মিলে নতুন জগতে ডুবে গেলাম। এরপর থেকে আমি প্রতিদিন আদিবদের সাথে যেতাম। মাঝে মধ্যে স্কুল বা কোচিং ফাঁকি দিয়ে পাড়ি দিতাম অচেনা অনুভূতির নতুন রাজ্যে। গ্রুপ স্টাডির নাম করে একসাথে সবাই মিলে অ্যাডাল্ট মুভি দেখতাম। নতুন নতুন আইটেম আনতে চলে যেতাম 5-6 কিলোমিটার দূরের দোকানে। এর মধ্যেই স্মার্টফোনের জন্য বাবাকে চাপ দিতে শুরু করলাম আমি। নানা বাহানা দেখিয়ে বলতাম স্মার্টফোন না দিলে পড়াশোনা হবে না। বাবার সে সামর্থ্য ছিল না।
কিন্তু তাও তিনি নানা চেষ্টা তদবির করতে লাগলেন। মাঝে মধ্যে স্কুল ফাঁকি দেওয়াটা একসময় নিয়মিত হয়ে গেল। পড়াশোনায় মন বসতো না। সবসময় কেমন যেন বিভোর মাতালের মতো হয়ে থাকতাম। মাথা ঘুরাতো, ঘুম ঘুম ভাব থাকতো সব সময়। পরিবারের সবার সাথে খারাপ আচরণ করা শুরু করলাম আমি। বড় আপা এবং মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতাম না। শত বন্ধন ছিন্ন করে নারী রূপটা আমার কাছে প্রাধান্য পেয়ে যেত। অস্বস্তি লাগতো সে সময়। নিজেকে খুব বেশি একা লাগতো। মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হতো প্রচণ্ড রকমের। কারো সাথে শেয়ার করতে পারতাম না কিছুই। আগে আমি যাদের সাথে চলাফেরা করতাম, এখন তারা অনেকেই আমাকে অন্য চোখে দেখতো। আমি যাদের সাথে মিশতাম, তারা সবাই পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। আমি আরো বেশি এই অন্ধকার জগতে ডুবে যেতে লাগলাম। 1 বছর পর বার্ষিক পরীক্ষায় আমার রেজাল্ট খুব খারাপ হলো। শুধু আমার না, আমরা যারা যারা আসক্ত ছিলাম তাদের অনেকেরই রেজাল্ট খারাপ হলো। আমি এক বিষয়ে ফেল, অথচ আমার রোল সব সময় 10-এর মধ্যে থাকতো। রেজাল্ট শুনে বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি অনেক বেশি অবাক হলেন। হেড স্যারের কাছে নানা আকুতি মিনতি করলেন যেন আমাকে প্রমোশনটা দিয়ে দেয়। হেড স্যার আমাকে ভালো ছাত্র হিসাবেই চিনতেন। বাবার সাইন নেওয়া হয় যেন পরের বার ফেল করলে আমাকে সরাসরি ডিমোশন দিতে পারে। বাবা কাঁপা কাঁপা হাতে সাইন দিলেন। বাসায় আসার পর রাতে বাবা আমাকে জিজ্ঞেস করলেন আমার কোনো সমস্যা আছে কিনা। আমি বাবাকে সত্যি কথাটা বলতে পারলাম না। শুধু বললাম কাল থেকে ভালো করে পড়বো বাবা। দেখ বাবা, সাইকেল রিপেয়ারিং করে আর কটা টাকাই বা পাই। যা পাই তা তো তোর পিছনেই খরচ করছি। তুই ভালো রেজাল্ট করলেই আমরা খুশি, নয়তো আমার এত পরিশ্রম করা বৃথা যাবে। কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। কাল থেকে ভালো করে পড়তেও পারিনি। আমি আরো বেশি ডুবে যেতে থাকলাম অন্ধকার থেকে গভীর অন্ধকারে। একদিন আদিব বলল, এভাবে আর কতদিন শুধু ভার্চুয়াল ফিলিংস নিব? এবার নতুন কিছু করতে হবে। হুম, এভাবে আর থাকা যায় না। হাত কচলাতে কচলাতে বলল, সাদ। সন্ধ্যায় মিটিং বসলো স্বামীদের পুকুর পাড়ের বটতলায়। জায়গাটা শুনশান। কোনো মানুষ অতি প্রয়োজন ছাড়া এখানে আসে না। সবাই মিলে বিরাট প্ল্যান করলাম। প্রথমে কারো কারো দ্বিমত ছিল প্ল্যানটায়, কিন্তু শেষ পর্যন্ত সবার মুখেই ফুটে উঠল কুড় হাসি। 7 দিন পর পাড়ার অষ্টম শ্রেণীতে পড়ুয়া মিতুকে আমরা রেপ করলাম। শুধু রেপ না, সাথে গলার 1/3 কেটে ফেলেছিলাম। মেয়েটা অনেক বেশি ছটফট করছিল। লাশ লুকিয়ে রেখেছিলাম স্বামীদের বটতলায়। এর ঠিক 5 দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। সবাই মিলে সিদ্ধান্ত নেই বাড়ি থেকে পালিয়েই যাব। কিন্তু তার আগেই আমরা সবাই ধরা পড়ে যাই। পুলিশ যখন আমাকে বাড়ি থেকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল, মা কাঁদছিল আর বলছিল আমার ছেলে নির্দোষ। ও এত বড় পাপ কাজ করতে পারে না। ও ছোট মানুষ, ওকে ছেড়ে দেন। বাবা একবার এসে জিজ্ঞেস করলেন, রাতুল, তুই কি এই খুনের সাথে কোনোভাবে জড়িত? আমি কিছু বলতে পারলাম না, শুধু চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। পুলিশ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। শেষবারের মতো বড় আপা কেঁদে কেঁদে বললেন, রাতুল, তুই বল, তুই এই জঘন্য কাজের সাথে জড়িত না? তোকে ফাঁসানো হচ্ছে। বল ভাই, আমাকে বল। এবারেও আমি কিছু বলতে পারলাম না, শুধু 2 ফোঁটা চোখের জল ফেললাম। পেছনে মায়ের গগন বিদারী চিৎকারের আওয়াজ ভেসে আসছে। প্রথম প্রথম মা এবং বড় আপা আমাকে দেখতে যেত জেলে। বাবাও যেতেন মাঝে মাঝে। একদিন জেলে বড় আপা চুপি চুপি এসে আমাকে জিজ্ঞেস করলো, রাতুল, তুই কি আসলেই এই পাপ কাজ করেছিস? যে বড় আপা আমাকে ছোট থেকে কোলে করে বড় করেছে, যে বড় আপা আমার মাংস পছন্দ বলে তার পাতের মাংসটা আমার পাতে তুলে দিত, যে বড় আপা তার টিউশনের টাকা দিয়ে আমাকে নতুন জামা কিনে দিত, তার কাছে আমি কি করে বলতাম যে আমি ধর্ষক, আমি খুনি? আমি রীতিমতো চুপ করে রইলাম।
বড় আপার বুঝতে আর বাকি রইল না। কেন তুই এই পাপ করলি? তোর কারণে প্রতিদিন মা বাবার মধ্যে ঝগড়া হয়। মা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। বাবাকে সবাই ধর্ষকের বাপ বলে ডাকে। আমার কলেজ যাওয়া বন্ধ। পাড়ার লোকেরা বাড়িঘর ভাঙতে আসে। তুই কেন এ পাপ করলি? বড় আপা কাঁদতে কাঁদতে বলল। এরপর আমার 9 বছরের জেল হলো। আমি এবং আরেকজন বন্ধু বাদে বাকিরা কিভাবে যেন ছাড়া পেয়ে গেল। ছোট হওয়ায় ফাঁসি থেকে রেহাই পেলাম। আমার পরিবারের আর কেউ কোনোদিনও দেখা করতে আসেনি। বছর ঘুরতেই নাকি বড় আবার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়ের ছোট ভাই একজন ধর্ষক এবং খুনি। এটা জানার পর বিয়েটা ভেঙে গেল। কোনো এক মাঝরাতে বড় আপা নাকি তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। বাবা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। বাবার হার্টের অসুখ ছিল অনেক আগে থেকেই। সেটা একসময় বড় মাত্রার রূপ নিল। কয়েকদিন পর বাবা হার্ট অ্যাটাক করলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমার নির্মল হৃদয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না পেরে সুখের দেশে চলে গেলেন। মা অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। পাড়ার অনেকের কাছেই নাকি বলতো তাকে খুন করতে, আর বলতো তার ছেলে অনেক ভালো ছিল। এসব কথা আমাকে আমার বাল্য বন্ধু নিজাম জানাতো। তার ডিউটি ছিল জেলে। একদিন সকালে কাক ডাকা ভোরে নিজাম আমাকে ডাকতে লাগলো। এত সকালে কয়েদিদের কেউই ওঠে না। নিজামের কণ্ঠে উৎকণ্ঠা। কাঁপা কাঁপা সুরে বলল, একটা দুঃসংবাদ আছে। আমার পুরো জীবনটাই আমার কাছে দুঃসংবাদ মনে হতো। তাই নতুন করে আর কি দুঃসংবাদ আসতে পারে এটা ভাবতে লাগলাম। মায়ের কিছু হয়েছে? উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম। তোর মা বোধহয় একা থাকতে খুব ভয় পায়, তাই না? এসব বলছিস কেন? নিজামকে জিজ্ঞেস করলাম। তোর মা তোর বাবার দেশে চলে গেছে। এখন তাকে আর একা থাকতে হবে না। আমি নিস্তব্ধ হয়ে রইলাম। তোর মায়ের মরণের জন্য বোধহয় তর সইছিল না আর, তাই শেষ পর্যন্ত গলায় দড়ি দিল। এতদিনের এই যন্ত্রণা সইতে সইতে আমার মনটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। চোখ দিয়ে পানি পর্যন্ত আসতো না। কিন্তু এবার পাথরের মতো শক্ত মন বরফের মতো গলে তারপর সেই পানি চোখ দিয়ে বর্ষিত হতে লাগলো। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। নিজাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে ধরে রাখতো। আজ 9 বছর পর জেল থেকে ছাড়া পেলাম আমি। গ্রামের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু আমার প্রতি মানুষের ঘৃণা বোধহয় আজও রয়ে গেছে। তাই দিনে আসার সাহস পেলাম না। একজন বন্ধুর সাহায্য নিয়ে মা বাবার কবরের পাশে এলাম। বন্ধুগুলো কেমন যেন তাচ্ছিল্যের চোখে এখন দেখে। এতদিন পর কবর দুটো প্রায় ধ্বংসাবস্থায়। মাঝখানে একটা গোল গর্ত হয়ে আছে। চারপাশে ছোট ছোট গাছপালায় ভর্তি হয়ে আছে। কবরের পাশে দাঁড়িয়ে আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হতে লাগলো আমার। মা বাবা বোধহয় কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। আমি শুধু একজনকে খুন করিনি, আমি 3 জনকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি, চিৎকার করে বলতে লাগলাম। এ শহরের প্রতিটা গাছের পাতাও জানে আমি খুনি, আমি ধর্ষক। আমাকে এ শহর ছেড়ে পালাতে হবে। আমাকে দূরে চলে যেতে হবে, নয়তো তাদের অবহেলা আমাকে তিলে তিলে মেরে ফেলবে। এত কিছুর পরেও আমি বাঁচতে চাই। আমি পুরনো দিনগুলো ফিরে পেতে চাই। পাশের আম গাছে হুতুম প্যাঁচা ডাকছে। তার ডাকের সাথে সাথে আমি চলে যাচ্ছি নতুন শহরে। নতুন শহরে সবাই জানবে আমি অনেক ভালো মানুষ। আমাকে তারা দূর দূর করে তাড়িয়ে দেবে না। আমাকে বাঁচতে হবে। যন্ত্রণাবিহীন একটা রাতের জন্যে হলেও বাঁচতে হবে আমাকে।